এই বাংলাদেশের মতো যদি কোনো ধরনের বিপ্লব হয়, তাই যখন মনে করেন যে সংবিধান টোটালি ছুঁড়ে ফেলা যাবে, অনলি দেন আপনি নতুন করে সংবিধান লিখলে মেবি গণতান্ত্রিক সংবিধান লেখা সম্ভব হবে। মাঝে মাঝে আমরা দেখি যে ইন্ডিয়ানরা একটা হুইক তোলার চেষ্টা করে যে বাঙালিরা বর্ডার ক্রস করে আমাদের এখানে চলে আসতেছে। তো তখন আমি মাঝে মাঝে হাসি যে এটা কি মেক্সিকান বর্ডার, যে আমরা মেক্সিকো আর ওরা ইউএস আমরা ওটা বারবার ক্রস করার চেষ্টা করি। ব্যাপারটা আসলে ওরকম না। বিগত সরকারের এই লিঙ্গারিংয়ের মূল কারণই ছিল হচ্ছে যে যতটা পারো এটাকে লম্বা করো প্রবলেমটা, সো দ্যাট নোবেলটা আমি আগে পাই। আরাকান রাজ্যের কি অবস্থা? আমরা এখন যেখানে তাদের আবাসভূমি ছিল রোহিঙ্গাদের, সেখানে তো আরাকান আর্মিদের এখন দখল আছে। এখন মিয়ানমার যে সরকার, মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মি, তো এদের ভিতর তো মানে এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতি আছে। আবার রোহিঙ্গাদের ফেরত যাওয়া দরকার। এখন বাংলাদেশের যে উদ্যোগ নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হচ্ছে না, এর মাঝে আবার আরাকানের ইনভলভমেন্ট। এখন তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে? মানে যেখানে ফেরত পাঠানো হবে সেখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ। আরাকান আর্মি কিন্তু আসলে নতুন কোনো সংগঠন না, বেশ পুরাতন সংগঠন। যেইটার ঘটনাটার ডেভেলপমেন্টটা খুব চমৎকারভাবে যেটা হয়েছে যে মিয়ানমারের সংবিধান কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনীর লেখা সংবিধান, এবং সাংবিধানিকভাবে আপনি মিয়ানমারের যে সামরিক জান্তা আছে তাদেরকে আপনি কখনোই ক্ষমতা থেকে সরাতে পারবেন না, কারণ তারা তাদের সংবিধানে 25% স্টেক থাকবেই। 25% স্টেক হচ্ছে সার্ভিং মিলিটারিদের। সো সার্ভিং মিলিটারিদের 25% স্টেক থাকার কারণে আপনি তাদের এগেনস্টে যদি কোনো র্যাটিফিকেশন করতে চান সংসদে, ওই কোরাম আপনি কখনো পাবেন না। ওই 25% যদি স্টপ হয়ে যায় তাহলে আপনি আসলে কখনোই এই ধরনের কোনো মানে আইন পাশ করতে পারবেন না যেটা দিয়ে আপনি মিয়ানমারের সরকারি ব্যবস্থা হতে সামরিক বাহিনীকে সরায় ফেলতে পারবেন। এটা একটা মজার ব্যাপার। এই বাংলাদেশের মতো যদি কোনো ধরনের বিপ্লব হয়, তাই যখন মনে করেন যে সংবিধান টোটালি ছুঁড়ে ফেলা যাবে, অনলি দেন আপনি নতুন করে সংবিধান লিখলে মেবি গণতান্ত্রিক সংবিধান লেখা সম্ভব হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই সামরিক সরকার শুরু থেকেই যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে পুরো বার্মা জনগণ এবং সম্পদের উপরে একচ্ছত্র আধিপত্য আনা। এবং বার্মিজ জেনারেলরা কিন্তু বেশ রিচ জেনারেল, তারা মানে বার্মার বেশিরভাগ ব্যবসায়ী বার্মিজ জেনারেলদের মাধ্যমেই হয়। এর ভিতরে ধরেন মূল্যবান পাথরের ব্যবসা আছে, তারপর আমরা বার্মা টিক বলি, সেগুন কাঠ, ওই ব্যবসা আছে, ইরাবতীতে চালের ব্যবসা আছে। সো এই মেইন ব্যবসাগুলো কিন্তু ওরাই পরিচালনা করে। সো তারা যেটা দেখলো যে এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এটা কিন্তু শুধু এই আরাকানে হচ্ছে না, ওরা সম্মিলিতভাবে তারা অ্যাটাক করলো সান, কারেন এবং এই যে আরাকান যারা আছে রোহিঙ্গা, এই তিনটা গোষ্ঠীকে কিন্তু তারা মানে একসাথে দমানোর চেষ্টা করলো। নর্থে সান এবং কারেনের সাথে যে যুদ্ধটা আছে, ওই যুদ্ধটা ছিল হচ্ছে ওই দিকটায়, নর্থের দিকে। কখনো তারা মানে এদের ক্যাম্প দখল করে, তখনও ওদের ক্যাম্প দখল করে। রোহিঙ্গাদের অংশটাতে তারা বেশ সাফল্য পেয়েছিল, বিকজ রোহিঙ্গাদের অংশটাতে মানে তারা ওভাবে ফাইট ব্যাক করতে পারছিল না এবং ব্রুটালিটি ওরা করতে পারছিল। কিন্তু সান কারেন অংশে কিন্তু মিয়ানমারের মেইন যে সামরিক বাহিনী তাতমাদাও, তাদের সাফল্য অতটা ছিল না। তার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে সান কারেন চীনের কাছাকাছি, সো তারা চীনের ওই চাইনিজ হেল্পটা ওইভাবে পাইতো সরাসরি। এখন রিসেন্টলি যেটা হয়েছে, আপনি ব্রাদারহুড অ্যালায়েন্সের নাম শুনেছেন, যে আগে বিচ্ছিন্নভাবে সানরাও যুদ্ধ করতো, কারেনরাও যুদ্ধ করতো, রোহিঙ্গারাও এখানে যুদ্ধ করার চেষ্টা করছে। এরা একটা চমৎকার অ্যালায়েন্স করে ফেললো, অ্যালায়েন্স করে সম্মিলিতভাবে তাতমাদার এগেইনস্টে যুদ্ধ করা শুরু করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো এই তাতমাদার এগেইনস্টে যুদ্ধ করতে করতে এই আরাকানের অংশে যদি আমি বলি, এখন কিন্তু আরাকান প্রায় আরাকান আর্মির দখলে। সম্ভবত সিতোর একটা দুটো পোস্ট আছে যেটা এখনও দখল করা বাকি, আদারওয়াইজ আরাকান কিন্তু মোটামুটি দখলে চলে গেছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আরাকানের এই ডেভেলপমেন্টের কারণে রোহিঙ্গাদের উপর কোনো এফেক্ট হবে কি না, প্রথম কথা হচ্ছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন রিফিউজি চলে আসে, সেই রিফিউজি তখনই আবার তার আগের দেশে ফেরত যায় যখন তার দেশের পরিস্থিতি বেটার হয়, যেমন থাকে, স্টেবল হয়। যখন আমরা যদি সহজে রিলেট করার চেষ্টা করি, 1971 সালে
আমাদের যে রিফিউজিরা ইন্ডিয়াতে গিয়েছিল তারা কিন্তু যুদ্ধের পরপর আবার ব্যাক করেছে, খুব কমই ওখানে রয়ে গেছিল। কারণ ন্যাচারালি আমাদের দেশের ওভারঅল পরিস্থিতি, আমাদের নেবারিং যেসব স্টেটে আমাদের লোকজনরা ইয়ে করলো, মানে রিফিউজ গ্রহণ করেছিল, তখন তাদের চেয়ে আমাদের দেশের অবস্থা তো ভালো ছিল। সুতরাং তারা যখন দেখলো যে যুদ্ধ শেষ, তারা আবার ব্যাক করেছে। দ্বিতীয় আরেকটা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে ধরেন যে হ্যাঁ, সিরিয়ান রিফিউজি যখন ইউরোপে ইন হয়, তখন কিন্তু আপনি দেখবেন যে তারা ইউরোপে থেকে যাওয়ার চেষ্টা করে, কারণ ইউরোপিয়ান লাইফ ইজ বেটার দেন সিরিয়ান লাইফ। বাট বাংলাদেশের কোনো শরণার্থী কিন্তু ইন্ডিয়াতে থাকার চেষ্টা করে নাই, কারণ ইন্ডিয়া তো আসলে ইউরোপ না, মানে ওদের অবস্থা তো আমাদের চেয়ে খারাপ সব দিক থেকে। তাদের মানে আমাদের নেবারিং স্টেটগুলো যেগুলো আছে, আপনি ক্যালকাটার কথা বলেন, সেভেন সিস্টার্সের কথা বলেন, বিহারের কথা বলেন, এদের সবার পার ক্যাপিটা আমাদের চেয়ে অনেক কম। তো মাঝে মাঝে আমরা দেখি যে ইন্ডিয়ানরা একটা হুইক তোলার চেষ্টা করে যে বাঙালিরা বর্ডার ক্রস করে আমাদের এখানে চলে আসতেছে। তো তখন আমি মাঝে মাঝে হাসি যে এটা কি মেক্সিকান বর্ডার, যে আমরা মেক্সিকো আর ওরা ইউএসএ, আমরা ওটা বারবার ক্রস করার চেষ্টা করি। ব্যাপার তো আসলে ওরকম না, এগুলো হচ্ছে ওদের ওই বিজেপির রেটরিক। এগুলা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে শরণার্থীরা একবার যদি কোথাও মাইগ্রেট করে, সেইখানের পরিবেশ যদি তার পূর্বের পরিবেশের চেয়ে বেটার থাকে, তারা কখনো আসলে ব্যাক করতে চায় না। এখন আরাকান আর্মি যদি আরাকান স্বাধীনও করে ফেলে, তারপরেও রোহিঙ্গাদের ওখানে ফিরে যাওয়ার সম্ভাবনা তখন পর্যন্ত তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত তারা এটা ফিল না করবে তারা ওখানে ব্যাক করলে পরে তাদের নাগরিক হিসেবে যে অধিকারগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো আইডেন্টিটি কার্ড নাই, তাদের সন্তানদের কোনো জন্ম সনদ দেওয়া হয় না, ঠিক আছে, তাদের একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে হলে পাস নিয়ে বিভিন্ন ধরনের চেকপোস্ট আছে, চেকপোস্ট ক্রস করতে হয়। এই পরিস্থিতিগুলো কি এখনও থাকবে? যদি থাকে তাহলে তারা আর যাবে না। না, কিন্তু এখন ধরুন আরাকানরা যেহেতু ওখানে একটা অবস্থান তারা করে নিয়েছে, এবং এই আরাকানদের কাছ থেকে যে মেন আর্মি যে এটা ইয়ে করতে পারবে, রেস্টোর করতে পারবে, সেটার সম্ভাবনা কতটা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি যেটা দেখি তার সম্ভাবনা খুবই কম। যদি সেটা হয়, তাহলে আরাকান আর্মি যদি এখানে নিয়ন্ত্রণে থাকে, আনুষ্ঠানিকভাবে স্বাধীন ঘোষণা না করলেও যদি নিয়ন্ত্রণে থাকে, তাদের তো চলতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য, ওখানকে প্রোডাকশান, এটা তো মানে ট্রান্সপোর্টেশনের বিষয় আছে। তো ওখান থেকে তো ওই মেনল্যান্ডের দিকে যাওয়া, তাদের যে ল্যান্ডলক যে সিস্টেম, সেটা তো সম্ভব না। তাহলে বাংলাদেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে তাদের টিকে থাকার জন্য। তো বাংলাদেশকে তাদের দরকার, এবং বাংলাদেশকে আরাকান আর্মির দরকার, বিকজ তাদের আমাদের এই বড় একটা বিস্ফোরা হয়ে আছে যারা, এটা তো সমাধানটা করা দরকার। তো এই যে বাংলাদেশে যে কূটনৈতিক যে বিষয়, এখন মেনল্যান্ডের সাথে তো আলোচনা হচ্ছে, আরাকানদের সাথে আলোচনা করে এখন এই সমস্যার সমাধান করা কতটা সম্ভব হবে বলে মনে করেন? এইটা এই মুহূর্তে অত্যন্ত কমপ্লেক্স একটা অবস্থায় আছে। মানে আপনি যে ধারাবাহিকতা বললেন, এই ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে মেইনল্যান্ড বার্মা অথবা বার্মার যে সামরিক বাহিনী আছে তাতমদ, তারা কিন্তু এখনও পরাজয় স্বীকার করে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরাকান এখন পর্যন্ত স্বাধীনতা পায় নাই। একটা প্রসেসে মনে হচ্ছে আরাকান স্বাধীনতা পেয়ে যাবে, কিন্তু তাতমাদও যদি ফুল ক্যাপাসিটিতে আবার যুদ্ধ শুরু করতে চায়, তখন আবার কিন্তু রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। কারণ বৈশ্বিক যে জিও পলিটিক্স আছে, এই জিও পলিটিক্সে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেটা আপনি চেয়ে দেখা ছাড়া উপায় নাই। রাশিয়া কি ক্রিমিয়া দখল করে নিচ্ছে না? এখন পর্যন্ত কিছুই হয় নাই, কিন্তু ইউক্রেনের যুদ্ধ চলতেছে, আবার রাশিয়ার ইউক্রেন পুরো পৃথিবীর সবার সাথে আবার ব্যবসাও করতেছে। ফিলিস্তিন সাফ করে ফেলছে। এখন ধরেন ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে ওখানে রিসোর্ট বানাবে, রিয়েল এস্টেটের ব্যবসা করবে ওই জায়গায়। ফানি থিংস হ্যাপেন্স এই পৃথিবীতে। আরাকানের ক্ষেত্রে আরাকান আর্মি একটা, আমি বলবো যে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করছে তাদের জন্য, বাট দেশটা তো এখন স্বাধীন হয় নাই। সুতরাং বাংলাদেশের জন্য এখানে এখনই কোনো ধরনের কনক্লুসিভ ডিপ্লোম্যাসি ডেভেলপ করাটা রিস্কি হয়ে যাবে। রাদার যেটা এখানে করা যেতে পারে সেটা হচ্ছে মিয়ানমার আর্মি এবং মিয়ানমারের যে এখন ইউনিটি গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে আরও ক্লোজলি নেগোশিয়েট করা, যে তোমরা তো এখানে পারছো না, বাট আমাদের নেবার সংলগ্ন যেহেতু আরাকান আর্মি যারা আছে তাদের সাথে আমাদের আসলে যোগাযোগ স্থাপন করতে হবে আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থে।
অলরেডি কিন্তু একটা হিন্টস ডক্টর ইউনূস দিয়েছে যে তাদের সাথে আমাদের মানে কথা হচ্ছে। তো এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কনক্লুসিভ কিছু করা এই মুহূর্তে আসলে খুব ডিফিকাল্ট। কারণ এই যে আরাকান আর্মি আছে তারা আসলেও কি শেষ পর্যন্ত টিকবে কিনা, এবং টিকলেও তারা আমাদের টার্মসে কথা বলবে কিনা। যেমন রিসেন্ট একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যে তারা আমাদের বেশ কিছু জেলে তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করেছে এবং তাদের কাছ থেকে তথ্য আদায় করার চেষ্টা করছিল যে আমাদের বিভিন্ন সামরিক স্থাপনা কোথায় আছে, লাইক বিজিবির অফিস কোথায়, তারপরে মানে আর্মির ক্যান্টনমেন্টগুলো কোথায়, এই টাইপের বিভিন্ন ধরনের স্পর্শকাতর তথ্য তারা তাদের কাছে আদায় করার চেষ্টা করছিল। এটা প্রোপাগান্ডা হতে পারে, সত্য হতে পারে, কারণ হচ্ছে যে এখনকার সময়ে আপনি এই ধরনের তথ্য আসলে অনেকটাই স্যাটেলাইটে পাওয়া যায় অথবা বিভিন্ন অল্টারনেটিভ সোর্সে আপনি পাবেন। তাহলে তাদের যে ইন্টেনশনটা, এটা যে ফ্রেন্ডলি টু বাংলাদেশ, এখন পর্যন্ত আমি তার স্পেসিফিক কোনো নজির দেখতে পাচ্ছি না। 2 নম্বর যেটা হচ্ছে যে রোহিঙ্গাদের নেবার ব্যাপারেও তাদের যে মানে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তারা তো একটা ট্রাম্প কার্ড দেখাতে পারতো যে আমরা যদি আরাকান দখল করতে পারি, তোমরা আমাদেরকে যদি স্বাধীনতা দাও, তাহলে আমরা বাংলাদেশে থাকা 13 লাখ রোহিঙ্গাকে পরের দিনে নিয়ে আসবো। এরকম কোনো কমিটমেন্ট কি আপনি শুনতে পাচ্ছেন? নাই। নেক্সট হচ্ছে যে আমাদের বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের সাইকি অ্যান্ড সাইকোলজি। আমি গতকালকের অ্যান্টনিও গুতেরেসের ভিজিটে অনেক ধরনের পোস্টার দেখলাম যেখানে লেখা যে উই ওয়ান্ট টু গো ব্যাক, অ্যান্ড খুবই চমৎকার একটা জিনিস দেখলাম যে আমাদের ডক্টর ইউনূস আরেকটা কথা বললেন যে আগামী ইফতার ইনশাল্লাহ আমরা ওই আরাকানেই করব। এটা যদি ট্রুলি রোহিঙ্গারা, মানে বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি যারা আছে, তারা যদি ট্রুলি মিন করে এবং ডিমান্ড করে, তাহলে তো আলহামদুলিল্লাহ এই জিনিস চলে যাবে। বাট আরাকান আর্মি তাতমাদের সাথে যুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত আরাকানে তারা আসলে এই পার ডে $16 অ্যাডভান্টেজ ছেড়ে কতজন যেতে চাইবে? ইট মাইট শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এর আগেও এরকম জরিপ চালানো হয়েছিল 90s-এ, এবং তখন পাওয়া গিয়েছিল যে 30%-এরও কম রোহিঙ্গা বাংলাদেশ থেকে ব্যাক করতে চায়। তো আমাকে হঠাৎ করে মনে হলো, এর আগে আপনি বললেন যে কোনো রিফিউজি যদি কোথাও যায়, যেখানে থাকে সেখানকার অবস্থান যদি আগের তুলনায় ভালো হয় তাহলে যেতে চায় না। এখন আমরা তো মানবিক, এটা তো প্রমাণ করছি, কিন্তু আমরা যদি তাদেরকে এইভাবে বেশি জামায়া ধরে রাখতে থাকি, তাহলে তো তারা মানে কেন আবার ওই ঝুঁকির মধ্যে যাবে, সেটা একটা বিষয়। আরেকটা আপনি যেটা বলছিলেন যে চীন ভারতের যে ভূমিকা, তাদের ভূমিকা কি পরিষ্কার আপনি মনে করেন? এখানে তো ভূরাজনৈতিক যে স্ট্র্যাটেজি আছে, সেখানে আপনি কিন্তু আমরা এ পর্যন্ত যত উদ্যোগ নিয়েছি কূটনৈতিক, সেটা কিন্তু চীনের সহযোগিতা এবং তাদের পরামর্শ নিয়েছে, যে মানে বাইলেটারাল ভিত্তিতে আমরা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সেটা তো আসলে খুব ফলপ্রসূ কি হয়েছে? ফলপ্রসূ হয় নাই, কারণ আমরা অ্যাজ এ গ্লোবাল অ্যাক্টর অতটা ইম্পর্টেন্ট ছিলাম না। মানে প্রথমে এর আগের আলোচনার সূত্র ধরে বলতে চাই যে মাইগ্রেশন এবং ডায়াসপোরা যেটা আছে, ওইটা ট্রেন্ডই হচ্ছে এরকম যে লোকজন উন্নত জীবনযাপন যেখানে হয় সেখানে মাইগ্রেট করবে। মানে রোহিঙ্গারাই শুধু বাংলাদেশে আসতেছে, রোহিঙ্গারা তো প্রাণ ভয়ে আসছে বাংলাদেশে, বাট আমরাও তো অনেকে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করি উন্নত জীবনের আশায়। তো এই প্রেক্ষিতে মানে আমি যেটা বলবো যে এই মাইগ্রেশন, রোহিঙ্গাদের যে মাইগ্রেশনের হিস্ট্রিটা আমি ন্যারেট করলাম আপনাদের কাছে, এটা আজকের ঘটনা না, এটা হচ্ছে, ঐতিহাসিকভাবে হচ্ছে, এবং একটা অংশ আস্তে আস্তে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছে, এবং মিয়ানমার এটাই চাচ্ছে। মিয়ানমার একটা খুব ইন্টারেস্টিং ইনডাইরেক্ট ফাইট করতেছে আমাদের সাথে। কীরকম ফাইট? ওই যে ওই গল্পটার কথা মনে পড়ল। একবার এক রাজা মানে বলল যে তার পাশের যে রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র যখন তার দেশের জমি চাইলো, বললো যে আমাকে 30টা গ্রাম দিতে হবে, তখন সেই রাজা বলল যে না, ভৌগোলিক অখণ্ডতার সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এবং তখন সে এর আগে ওই পূর্বের পার্শ্ববর্তী দেশের রাজার অনুরোধে সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিছে, তাকে ঘোরাও দিছিল, কিন্তু যখন গ্রাম চাইছে তখন সে বলছে এখন যুদ্ধ করতে হবে। কারণ কি? ভৌগোলিক অখণ্ডতা
হচ্ছে একটা রাষ্ট্রের মূল জিনিস। এটা যখন কম্প্রোমাইজ হয় তখন আসলে রাষ্ট্র জমি দেওয়া যাবে না, জমি দেওয়া যাবে না। তাইলে জমি দিবেন না বলতেছেন আপনি, কিন্তু আপনার দেশের 8,000 একর জায়গা দখল করে আছে আপনার পাশের দেশের জনগণ, 13 লাখ জনগণ, যাদেরকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছেন, এবং ওই 8,000 একর জায়গায় কিন্তু আপনি চাইলেই ঢুকতে পারেন না। দিনে ঢুকতে পারেন, রাতে ঢুকতে পারেন না, এরকম একটা অবস্থা। তাহলে তো দেশ দখল বাকি রইল কই? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা মানে গত সরকারের আমলে যে সমস্যাটা হয়ে গেছে, যে গত সরকার প্রধান একটা নোবেল প্রাইজের জন্য যে পরিমাণ মানে ইগার হয়ে উঠছিলেন, হন্যে হয়ে উঠছিলেন, উনি একবার দৌড়ায় গিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেন, একবার গিয়ে এদেরকে নিয়ে আসেন। তো তার তো আসলে মূল ইন্টেনশনই ছিল যে মানে এইখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবেন, আশ্রয় দিয়ে উনি নোবেল প্রাইজ পাবেন। তো এরকম ইন্টেনশন থাকার কারণে যেটা হয়েছে যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। মানে এটার কারণও কিন্তু লিঙ্গারিং হয়েছে কিনা? অফকোর্স, আদারওয়াইজ তো ধরেন আপনি আরও স্ট্রং, এখন যেরকম জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নিয়ে আসলেন, গত 8 বছরে কি উনি আনতে পারতেন না? কিন্তু ওটা আনার চেষ্টা করেন নাই। উনি চেষ্টা করছেন IOM এবং UNHCR এর লোকজনের মাধ্যমে প্রচুর টাকা আসবে, সেই টাকার একটা বড় অংশ যাবে হচ্ছে মানে এই যে সরকারি একটা সংস্থা কিন্তু ওখানে কাজ করে, প্রত্যেকটা ক্যাম্পে CIC আছে, RRRC নামে একটা অর্গানাইজেশন এখানে মানে তদারকি করে। সো তারা যেসব গাড়িতে চড়ে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের প্রচলিত গাড়ি না, এগুলো UN এর দেওয়া টাকায় কেনা গাড়ি। তাদের যে বিশেষ সুবিধাগুলো আছে ওগুলা UN ফান্ড থেকে হয়ে আসতেছে। তো গত ফ্যাসিস্ট গভর্নমেন্টে তো খুব চমৎকার টেকনিক ছিল যে মানে আর্মি কি চায় আর্মিকে দাও, সিভিল কি চায় সিভিলকে দাও, ব্যুরোক্রেসিকে ওইটা দাও, দিয়ে নিজে মনে করো যে ইয়ে করো। রোহিঙ্গাদের ক্ষেত্রে মানে বিগত সরকারের এই লিঙ্গারিংয়ের মূল কারণই ছিল হচ্ছে যে যতটা পারো এটাকে লম্বা করো প্রবলেমটা, সো দ্যাট নোবেলটা আমি আগে পাই, নোবেলটা পাওয়ার পরে তারপর এটা সলভ হবে। ঠিক আছে, এই রোহিঙ্গারা এই ক্যাম্পে থাকতো, অযথাই এদেরকে টেনে টেনে আমার ভাষাঞ্চর নিয়ে গেছে। ভাষাঞ্চর আসলে থাকার মতো জায়গা না, রিফিউজিরা ওখানে থাকবে না, ওরা যে ইয়াতে মানসিকতার যারা। তো আলটিমেটলি এই প্রবলেমগুলো ওখান থেকেই হয়েছে এবং এই জন্যই দীর্ঘায়িত হয়েছে আর কি।